কোনো অকাজ করে এসেছিস? তটিনী মুখ কালো করে দাঁড়িয়ে রইল। রুদ্র পুনরায় বলল, জবাব দিচ্ছিস না কেন? কি করে এসেছিস আবার? তটিনী কাঁদো কাঁদো স্বরে বলল, কোনো কিছু পছন্দ হয়নি আমার। রুদ্র তটিনীর হাতের দিকে তাকিয়ে বলল, পছন্দ না হলে হাতে এতগুলো শপিং ব্যাগে কি? তটিনী অসহায় চোখে তাকিয়ে বলল, রোজা রেখে বারবার মার্কেটে যেতে ইচ্ছে করে না রুদ্র ভাই, সেজন্য যা পেয়েছি নিয়ে এসছি, পড়লেই হলো। এত পছন্দ দিয়ে কাজ নেই। দেখুন এখনই কেমন যেন লাগছে। যদিও আরও 2-1 দিন মার্কেটে গিয়ে ঘুরি তো আমি অজ্ঞান হব নিশ্চিত। রুদ্র নিজের ফোন এগিয়ে দিয়ে বলল, যা পছন্দ হয় অর্ডার দিস অনলাইনে, টাকার লোড আছে ফোনে। তবুও মুখের রিয়াকশন চেঞ্জ কর, তোকে দেখতে ভালো লাগছে না। তটিনী অফারটা লুফে নিল, বলল, আপনি এত ভালো কেন রুদ্র ভাই? রুদ্র কথা না বাড়িয়ে বাঁকা হেসে চলে গেল। তটিনী নাচতে নাচতে বাড়িতে প্রবেশ করলো। রুমে বসে একের পর এক ড্রেস পছন্দ করতে লাগলো সে। আজ রুদ্রের অ্যাকাউন্ট ফাঁকা করার ধান্দা আছে তার। সেদিনে ধমকাধমকির প্রতিশোধ নেবে না। যথা নিয়মে তটিনী মোট 5টা দামি ড্রেস অর্ডার করে ফেললো। রুদ্রের অ্যাকাউন্টের 50,000 টাকা এক বসাতেই নাই হয়ে গেল। রুদ্রর বাটন ফোনে নোটিফিকেশন আসতে লাগলো বারবার। রুদ্র হতভম্ব হয়ে তটিনীকে কল করলো, কিন্তু চালাক তটিনী তা ধরলো না। রুদ্রের তো মাথায় হাত। রুদ্রের অ্যাকাউন্টে 90,000 টাকার মতো ছিল। পড়াশোনার পাশাপাশি বাপ চাচার বিজনেসও সামলায় সে। নিজের কষ্টের টাকা এভাবে উধাও হয়ে যাচ্ছে দেখে রুদ্রের বুকে ব্যথা করতে লাগলো। তটিনীর নাম্বারে ডায়াল করতে করতে বাড়িতে আসতে লাগলো দৌড়ে। তটিনী রুদ্রের মোবাইল রুবা নাহারের হাতে দিয়ে নিচের রুমে দরজা বন্ধ করে দিল। শান্তির ঘুম দেবে সে এবার। আপাতত ইফতারের টাইম ছাড়া রুদ্রের সাথে তার দেখা হওয়ার কোনো চান্স নেই। রুদ্র বাড়িতে এসে মায়ের হাত থেকে নিজের মোবাইল নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। রুবা নাহার ছেলের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে রদু? রুদ্র দাঁত কিরমিরিয়ে বলল, কিছু না মা। রুদ্র হন হন করে নিচের রুমে চলে গেল। একটানে টি শার্ট খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। তটিনীর মোবাইলে বার্তা পাঠালো, ঐশীর বাচ্চা ঐশী, চালাকি করলি তো? প্রতিশোধ নিলি? আমার টাকা যদি আমি উসুল না করছি তো আমার নামও রুদ্র ইরফান নয়। তোকে আমি ছাড়বো না। তটিনীর রিপ্লাই আসলো কিছু মিনিট পর, অপ্রিয় রুদ্র ভাই আমার, ভবিষ্যতে আমি আপনার টাকা দিয়ে দিব। শুধু একটা জামাইয়ের অপেক্ষা। আপনাকে আমার জামাইয়ের টাকার গরম দেখিয়ে হাওয়া করতে না পারলে আমিও তটিনী ইফাত ঐশী নই। হাহ, নামটা মনে রাখবেন। রুদ্র ফের লিখল, তোর মাথায় এত গোবরে ভরা কেন? শয়তান একটা, সবসময় শয়তানিয়ে নিয়ে ঘুরে। তোরে আমি মায়া করে মোবাইল দিছি, তুই সেটার মান রাখলি না। আর জীবনে কিছু চাইতে আসিস, ফহিন্নি কোথাকার। তটিনীর আগে গজ গজ করে রিপ্লাই দিল, আপনি ভিখারির সাথে আপনার বাপ চাচাও। রুদ্র হতভম্ব হয়ে উত্তর দিল, নিজের বাপকেও ছাড়লি না, কেমন মেয়ে তুই? তটিনীর কথাটা গায়ে লাগলো। সে বলল, আমার গোষ্ঠীর আপনি ছাড়া সবাই ধনী। আপনি একাই ফকিন্নি, আপনি একাই ফহিন্নি ও কিপ্টে। বুঝেছেন? মাথা ছেঁড়া রুদ্র ভাই। রুদ্রের মাথা ঘোরাতে লাগলো। তার ছিঁড়া শুনেছে সে, কিন্তু মাথা ছিঁড়া আবার কি জিনিস? গোধূলি বিকেল পেরিয়ে মসজিদে আজান শোনা গেল। রুদ্র ও তটিনী টেবিলে মুখোমুখি বসা। ইফতার করে সবাই নামাজ পড়তে চলে গেল। তটিনী পেটে হাত দিয়ে সোফায় বসে পড়ল। রুদ্র টুপি মাথায় দিয়ে বের হয়ে যেতে যেতে বলল, বাসায় একমাত্র এই একটার জন্য অশান্তি হবে। রোজা রেখে ইফতার করে কিন্তু নামাজ পড়ার সময় যত অলসতা। তটিনী তড়িৎ গতিতে দাঁড়ালো, বলল, আপনি কিভাবে জানেন আমি নামাজ পড়ি না? মানে কোনো টপিক পেয়ে গেলেই হলো আপনার। আমার থেকে প্রতিশোধ নেবেন নিন, কিন্তু নামাজ নিয়ে না। আমি নিয়মিত নামাজ পড়ি। হ্যাঁ, রোজা রেখে নামাজ পড়বো না কেন? আপনার মতো পেয়েছেন নাকি সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো? রুদ্র হন হন করে চলে গেল।
তটিনী মুখ বাঁকিয়ে সিঁড়ি পেরিয়ে উঠতে লাগলো। তাকে এখন দুনিয়ার সমস্ত আলসেমি ঘিরে ধরেছে। আলসেমিকে সাইডে রেখে সে নামাজ আদায় করলো, কিন্তু তাতেও তার পেট ফেটে যাওয়ার মতো ব্যথা কমলো না। সে ঘরের এদিক সেদিক হাঁটতে লাগলো। নামাজ শেষে সবাই নিজ নিজ ঘরে অবস্থান করছে। তটিনীর মাথা ঘোরাতে শুরু করলো। সে ধপাস করে মেঝেতে পড়ে গেল। নিভু নিভু চোখে তাকিয়ে আপনজনদেরকে খুঁজতে লাগলো সে। তটিনীর গলার স্বর যতটুকু সম্ভব বাড়িয়ে চিৎকার করলো, মা। ঈশানী দৌড়ে বের হলেন। চিৎকার সবার কানেই পৌঁছে গেছে। বাড়ির সবাই জড়ো হলেন তটিনীর রুমে। ঈশানী মেয়ের মাথা কোলে নিয়ে বলতে লাগলেন। তটিনীকে ধরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। রুদ্র ডাক্তারকে ফোন করলো। তটিনীর শরীর কাঁপছে। কাদো কাদো মুখ করে তাকিয়ে বলল, আমার কি হয়েছে মা? আমি কি বাঁচবো না? রোবানাহার ধমক দিয়ে বললেন। ডাক্তার তটিনীকে চেক আপ করে বললেন, রমজান মাসে গ্যাসের প্রবলেম করে বেশি। ওকে প্রতিদিন সেহরিতে ওষুধ খাওয়াবেন, তারপর খাবার খেতে দিবেন। প্রেশারও কমে গেছে, প্রেশারের ওষুধ খাওয়াবেন, চিন্তার কিছু নেই। ঈশানী মেয়ের দিকে তাকিয়ে বললেন। ডাক্তার হেসে বললেন, চিন্তা করবেন না, সে একটু পরই আগের মতো হয়ে যাবে। রুদ্র ডাক্তারের কথা মতো ওষুধ আনতে গেল। রোবানাহার বললেন, এগুলো তো ঘরেই আছে, আমাদের ওর খেয়াল রাখা উচিত ছিল। রমজানে এমন সমস্যা প্রায় অনেকেরই হয়। রোবানাহার ঔষধ এনে তটিনীকে খাইয়ে দিলেন। তটিনী কিছু সময় পরই ঘুমিয়ে পড়ল। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমে চলে গেল। ঈশানী তটিনীর মাথার কাছে বসে থাকলেন এশার নামাজের পূর্বের পর্যন্ত। তটিনীর ঘুম ভাঙলো 10টার দিকে। সে তখন পুরো ফিট। তাকে দেখে মনেই হবে না যে কিছু ঘন্টা আগেও সে অসুস্থ হয়ে গেছিল। লাফিয়ে লাফিয়ে সে খাবার টেবিলে বসে পড়ল। চিকেন রোস্ট খেতে খেতে বলল, এত ইয়াম্মি কেন সব? উফ, বড় মা, এটা যা হয়েছে না, ওয়াও। রুদ্র গম্ভীর স্বরে বলল, খাবি খা, এত চেঁচাচ্ছিস কেন? তটিনী মুখের টুকু গিলে বলল, আপনার সমস্যা কি? আমার যা ইচ্ছে তাই করব। রাত চিকেন লেগ পিস চিবাতে চিবাতে বলল, সত্যি অনেক মজা। তুরফান ও রাজ একে অপরের দিকে চোখাচোখি করতেই তটিনী ভ্রু কুচকে ফেলল। রুদ্রির দিকে তাকিয়ে বলল, ওরা নিশ্চিত কোনো প্ল্যান করছে রুদ্র ভাই। আগের বারের মতো আজও আপনার দিকে আমার রোস্ট চলে গেলে আমার কোনো দোষ নেই। ওরাই এসব করে সব সময়। আমি আগে থেকে আপনাকে জানিয়ে রাখলাম। রুদ্র চোখ গরম করে রাজ ও তুরফানকে শাসালো। দুজন ভদ্র বাচ্চা হয়ে খেতে লাগলো। তটিনী দাঁত বের করে হাসলো। সেই কত বছর আগে প্রতিশোধ নিতে পারলো সে আজ। বেশ হয়েছে। দুটো অনেক জ্বালাচ্ছিল তাকে, কিন্তু রাজ ও তুরফানের মনে তো ছিল অন্য কিছু। তটিনী হাঁসের মাংস পছন্দ করে না। আজ তুরফান ও রাজ প্ল্যান করে তটিনীর দিক থেকে চিকেনের বাটি সরিয়ে ফেললো। তটিনীর সেদিকে খেয়াল নেই। সে হাত দিয়ে চিকেনের বদলে হাঁসের মাংস নিয়ে মুখে দিয়ে ফেললো। স্বাদ ভিন্ন মনে হতেই সে চোখ বড় বড় করে তাকালো নিজের হাতের দিকে। হাতের মাংস মেঝেতে ফেলে দিয়ে হড়বড় করে বমি করে দিল খাবার টেবিলেই, যার কিছুটা রুদ্রের প্লেটেও গিয়ে পড়ল। রুদ্র হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। সবাই তটিনীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আবারও। রুদ্রের ঘেন্নায় বমি পেয়ে গেল। ঈশানী সবাইকে সোফাতে বসতে বললেন। সবকিছু পরিষ্কার করে আবারও টেবিলে খাবার দিলেন তিনি, কিন্তু ঠিকমতো খেতে পারলো না কেউই। সবার মনই খুঁতখুত করতে লাগলো। খাবার টেবিলে বমি পড়ে যায়নি তো? রুদ্র তো খেতেই এলো না আর। তটিনী মন খারাপ করে বসে থাকলো। ঈশানী মেয়েকে বকলেন না, কারণ তিনি জানে তার মেয়ে অসুস্থ। রমজান মাসে সেহেরি খেয়ে ঘুমানোর পর মূলত সবাই ভোরে ঘুম থেকে উঠতে চায় না। তটিনীর ভোরের পর আর ঘুম ধরা দিল না। সে বাগানে হাঁটতে বের হলো মোবাইল হাতে নিয়ে। নিজের রুমের বারান্দা থেকে বাগানে তটিনীকে দেখতে পেল রুদ্র। মাস্টার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছে সে, এখন থেকেই শুরু করেছে। ভালো কথা, সে বিদেশে উচ্চশিক্ষা নেবে। মূলত সেজন্যই এখন থেকে প্রস্তুতি নেওয়া তার। তটিনীর দেখা ওই স্বপ্নের মতো হয়তো তটিনী পাল্টাবে না, কিন্তু রুদ্র ঠিকই বিদেশে যাবে পড়তে। চোখের সাদা ফ্রেমের চশমা খুলে রুদ্র বাড়ি থেকে বের হলো।
বাগানের দিকে এগিয়ে সেদিক তাকিয়ে তটিনীকে খুঁজতে লাগলো সে। মুহূর্তে তার চোখে ধরা দিল কোনো জান্নাতি হুর। তটিনীর পরনে সাদা রঙের ড্রেস, সাদা লং কুর্তি ও মাথায় ওড়না দেয়া। এত পবিত্র দেখতে লাগছে যে রুদ্রের চোখ জ্বলে উঠল। দৃষ্টি ফিরিয়ে নিয়ে এসে নিজেকে স্বাভাবিক। তখনই তটিনী ফিরে তাকালো। হাতে তার সাদা নাম না জানা ফুল, কানে সেটা গুজে নিল সে। রুদ্রের দিকে এগিয়ে এসে হেসে বলল, আপনি এত সকালে পড়াশোনা করছিলেন বুঝি? রুদ্রের দৃষ্টি মাটির দিকে। সে বলল, হ্যাঁ, বাগানে একটু হাঁটতে এলাম। তটিনী আবদার করলো, চলুন না বাইরে হেঁটে আসি। রুদ্র সেই আবদার ফেলতে পারল না। গেটের দিকে হাঁটা শুরু করলো সে। ইশারায় বুঝিয়ে দিল, তটিনীকে হাঁটতে শুরু করলো। রুদ্রের পিছে পিছে তটিনীও গেল। পুরো এলাকা হেঁটে বেড়ালো দুজনে মিলে। সকাল 8টার দিকে বাড়িতে পৌঁছে যে যার রুমে চলে গেল। রুদ্র নিজের রুমে গিয়ে থম মেরে বসে রইল। তার চোখে কখনো তটিনীর এত পবিত্রতা ধরা পড়েনি। এই প্রথম তার অন্যরকম অনুভূত হচ্ছে। তটিনীকে আবার দেখতে ইচ্ছে করছে তার, ছুঁয়ে দিতে ইচ্ছে করলেও দূরত্বে থাকতে ইচ্ছে করছে তার। মনে হচ্ছে ছুঁয়ে দিলেই পবিত্র হয়ে যাবে তার ছোট্ট ফুল। তটিনীকে নিয়ে রুদ্র ডায়েরির ভাঁজে লিখে ফেলল কিছু আবেগী কথামালা। নদীতে মানুষ ময়লা আবর্জনা ফেলে দেয়, কেউ কেউ গোসল করে, নৌকা নিয়ে পারাপার হয়। কিন্তু আমি তটিনী ইফফাত নামক মানবী নদীর থেকে পারাপার হতেই চায় না, বরং তার পবিত্রতা রক্ষা করে যেতে চায় আজীবন। মানবী নদীর মাঝে একমাত্র আমিই ডুব দিতে চাই, আবর্জনা নয়। তাকে প্রেমের মাদকতার চাদরে মুড়িয়ে রাখতে চাই। প্রিয় পবিত্রতা, তুমিই সকালে স্নিগ্ধ পবিত্র ফুলের মতোই একটি পবিত্র আত্মা। রুদ্রের মনে এভাবেই থেকে যেও, কেমন? ডায়েরি বন্ধ করে রাখলো রুদ্র। সে তেমন কাবিত্বতা নিয়ে লিখতে পারে না, কিন্তু যাই লিখেছে সেটা মন থেকে লিখেছে। রুদ্র আনমনে হেসে ফেলল মানবী নদীকে মনে করে। রুদ্রের রোম্যান্টিক মনের 12টা বাজাতে মুঠো ফোন মানবী নদীর বার্তা পাঠালো। আপনার মানিব্যাগটা জুতা কেনার পর ফেরত দিব রুদ্র ভাই। গত মাসে 3 জোড়া জুতা কিনেছিলাম, একটাও জুইতের না। ভালো দেখে দামি ব্র্যান্ডের অন্তত 5 জোড়া জুতা কিনে নেই। প্রমিস করছি আপনার মানিব্যাগ যথাসময়ে ফেরত দিয়ে যাব। রুদ্রের রোমান্টিক ভাব দূর আকাশে উড়ে গেল। তার মনে হলো তার রোমান্টিকতা তাকে দাঁত কিরমিরিয়ে বলছে, লজ্জা করে না এমন পাষণ্ড মানবীকে নিয়ে রোমান্টিক ভাবনা ভাবতে? আমার কি আত্মসম্মান নেই? নেক্সট টাইম আমাকে না এনে আনরোমান্টিকতা আনবি, খবরদার। আবার তোর মনে এনেছিস তো? রুদ্র নিজের ভাবনায় হেসে ফেলল। তটিনীর প্রতি আজ তার রাগ হলো না। মানবী নদীকে এমন রূপেই তো মানায়। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে তটিনী। পরনে তার সাদা পাথরের কাজ করা ড্রেস, মাথায় লম্বা বেনি করা, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিজের সাজ কমপ্লিট করলো সে। এর মধ্যে তার ছোট আন্টি এসে বললেন, পাত্র চলে আসছে কাছেই। তটিনী বেশ লজ্জা পেল। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে লাগলো। মিনমিন করে জিজ্ঞেস করলো, পাত্রের নাম কি আন্টি? তটিনীর আন্টি বললেন, রুদ্র। ঘুম থেকে লাফ দিয়ে উঠল তটিনী। শেষ পর্যন্ত এমন স্বপ্ন দেখতে হলো তাকে। তটিনীর মাথা তো ভন ভন করছে। চারিদিক থেকে রুদ্রের প্রতিশব্দ শোনা যাচ্ছে। বিছানা থেকে উঠে কাচের জানলার গ্লাস খুলল সে। বাইরে ভোরের আলো ফুটে গেছে। সেহেরি খেয়ে ঘুমিয়েছিল সে। ভোরের পাখিদের কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। তটিনী নিজের মুখে হাত বুলালো। রুম থেকে বের হয়ে নিচে নামতে লাগলো সে। রুদ্র তখন ড্রয়িং রুমে বসে বাবা চাচাদের অফিসের কিছু ফাইল দেখছিল। এত সকালে তটিনীকে নামতে দেখে কপালে ভাঁজ পড়লো তার। ভ্রুকুচকে বলল, এত সকালে উঠেছিস কেন? যা গিয়ে ঘুমা। তটিনী লজ্জা পেল। রুদ্রকে নিয়ে এমন আজগুবি স্বপ্ন তাকেই কেন দেখতে হবে? এবার সে স্বাভাবিক হবে কিভাবে? রুদ্র তটিনীর কোনো উত্তর না পেয়ে বলল, কি ব্যাপার, কথা বলছিস না কেন? তটিনী মিনমিন করে বলল, কিছু না রুদ্র ভাই, ওই ঘুম ভেঙে গেল সেজন্য উঠে আসলাম। রুদ্র নিজ থেকে প্রস্তাব দিল, হাঁটতে বের হবি? তটিনী ইচ্ছে থাকার সত্ত্বেও বলল, না রুদ্র ভাই, আজ হাঁটতে যেতে ইচ্ছা করছে না।
রুদ্র আশ্চর্য হলো হয়তো, যে মেয়ে হাঁটতে পছন্দ করে তার নাকি হাঁটতে যেতে ইচ্ছে করছে না। রুদ্র গম্ভীর স্বরে বলল, কি হয়েছে তোর? কি নিয়ে চিন্তা করছিস? তটিনীর গলা শুকিয়ে গেল। রুদ্র উঠে এসে দাঁড়ালো তটিনীর কাছে, বলল, কি চলছে তোর মনে? তটিনী মন খারাপ করে বলল, কিছু না রুদ্র ভাই, আমার আসলে রূপান্তরের ব্যাপারটা নিয়ে চিন্তা হচ্ছে। রুদ্র ভাবুক স্বরে বলল, কোন বিষয়? মঞ্জু ও রূপান্তরের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে। বিয়ে তো হয়ে গেল, কিন্তু দুজন দুজনের সাথে এমনভাবে চলে যেন ওদের মধ্যে বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই। ওদের ভবিষ্যৎ কি হবে রুদ্র ভাই? ওরা কি কখনো এই বিয়েটা মেনে নেবে? তটিনীর দিকে গভীরতা নিয়ে তাকালো রুদ্র, বলল, বিয়ে ছেলে খেলা নয় ঐশী। বিয়ে যেহেতু হয়েছে, আজ ওদের মনে কোনো প্রভাব না ফেললেও কিছু বছর পর ফেলবে। টিনেজ বয়স পার হলেও একটা ছেলের পুরোপুরি বুঝতে সময় লাগে অনেক। মজনু বুদ্ধিমান ছেলে, একদিন বুঝবে সব। রূপান্তর বুঝদার মেয়ে, হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছে। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তবে একটা সময় পর এগুলো সহজ হয়ে যাবে। বছরের পর বছর গেলে ওরা এটা নিয়ে ভাবতে শুরু করবে। বিয়ে নিয়ে ভাবতে গেলে একজন আরেকজনকে মনে করে থমকে যাবে, এবং তখনই দুজনের এক হওয়ার চান্স আসবে। সবই ওদের ইচ্ছের উপর নির্ভর করছে। হয়তো কেউ জানে না ওদের বিয়ের বিষয়ে, কিন্তু আল্লাহ জানেন। আর আল্লাহ তার বান্দাদের কোনো কারণ ছাড়া কখনো কিছুতে ফেলে দেন না। গট ইট? তটিনী মাথা নাড়ালো। রুদ্র পুনরায় বলল, হঠাৎ বিয়ে নিয়ে পড়লি যে? মাথায় বিয়ে নিয়ে কি চলছে তোর?